স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নূপুর মাহমুদ। আমাদের সাথে আজকে আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে এই ঐকমত্য কমিশনের সাথে প্রায় ৮-৯ মাস ধরে সংযুক্ত ছিলেন এবং সবাইকে, দেশের রাজনীতিবিদদেরকে একসাথে করার চেষ্টা করেছেন এবং ঐকমত্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। আসলে এই জায়গায় কি কি চ্যালেঞ্জগুলো ছিল, আপনার কাছে কি কি মনে হয়েছে, একটু যদি আপনি আমাদের বলতেন। সকলকে নিয়ে বসা, সকলে মিলে বসা বিকল্প, এটা তো আমাদের এখানে ছিল না। তো আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল আসলে সকলকে নিয়ে বসা। একটা প্রচলিত ধারণা ছিল যে ওনারা একসাথে বসবেন না, কথা বলবেন না, পরস্পরের তো ক্ষুব্ধ হয়ে উঠবেন, ক্ষিপ্ত হবেন, এটা মানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। আমার কিন্তু গোড়া থেকে এই আস্থাটা ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে। তো ওনারা বসে সাবস্ট্যান্টিভ বিষয়, সংবিধান, আইন, বিচার বিভাগ, জনকৃষি কথা বলার ক্ষেত্রে তারা নিঃসন্দেহে উৎসাহী, আগ্রহী এবং তীব্র। এই চ্যালেঞ্জটা প্রথম ছিল, মনে হয়েছে পার্সিভ চ্যালেঞ্জ, সেটা আমি অতীত। দ্বিতীয় যেটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে যত শুরু করছি কোথার থেকে, যে সবাই সব বিষয়ে একমত হলেন না। সবাই সব বিষয়ে একমত হলেন, তাহলে তো আসলে একটা গণতান্ত্রিক সমাজে সেটা খুব বিস্ময়কর মনে হয়। রাজনৈতিক দল এতগুলো, প্রত্যেকে তো একটা রাজনৈতিক করতে পারে, তো সবাই সব বিষয়ে একমত হবেন, কিন্তু রাষ্ট্র সংস্কারও কতগুলি মৌলিক জায়গায় কি একমত হতে পারেন, এটাই ছিল আমাদের জন্য চাই। কোন মুখে কে ভাবছেন সেই বিবেচনা। তো সেদিক থেকে সেই চ্যালেঞ্জটা আমরা অতিক্রম করেছি। কিভাবে? সেটা হচ্ছে একদিকে কমিশনের পক্ষ থেকে কিছু প্রস্তাব আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটা সুস্পষ্ট ধারণা ছিল যে এইগুলো মৌলিক বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সময়। এখন আমাদের দেশে আমরা এই প্রক্রিয়াটা করলাম ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে এই প্রক্রিয়াটা শুরু, ঐকমত্যের একটা ব্যাকগ্রাউন্ড আছে, 6টা কমিশন রিপোর্ট, সেগুলো কয়েক মাস ধরে হয়েছে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই ধরনের প্রচেষ্টা প্রথমত আমার জানা নেই যে এত দল মনোপৃথিবীর কোথাও এইরকম প্রচেষ্টা হয়েছে। এর চেয়েও স্বল্প আকারে যখন হয়েছে, দীর্ঘ সময় নিয়ে হয়েছে, আমাদের হাতে অতটা সময় ছিল, ফলে সময়ের একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করেছি এবং সেক্ষেত্রে আমি বলি আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হয়েছে কমিশন হিসেবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য। সেগুলো মোকাবেলা করা গেছে উচ্চারণের। আরেকটি বিষয় যদি একটু আমাদের জানাতেন, যে এনসিপি ও 4টি বাম দল সনদে সই করে, তো আসলে তাদেরকে নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি একটু যদি বলতেন। আমরা এনসিপির সাথে তো ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছি। আমরা অন্য যে 4টি রাজনীতি তাদের সাথে যোগাযোগ করছি। আমরা মনে করি যে তারা আসলে সই করবে। এনসিপির পক্ষ থেকে তো সুস্পষ্টভাবে বলা হয়েছে তাদের তো সনদে স্বাক্ষর করা নিয়ে আপত্তি নেই, তাদের তো প্রক্রিয়া পদ্ধতিগত বিষয়ে তাদের আছে, তারা বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু জিনিস নিশ্চিত হতে চান। আজকে সই করেননি, নিশ্চিত তাদের কিছু অবস্থান আছে, তাই বলে তো তাদের অবদানকে ছোট করা যাবে না, তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এনসিপির ক্ষেত্রে তো এনসিপি তো যারা যুক্ত, তারা তো জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগামী সৈনিক, তারাই তো আমাদেরকে ডেকেছেন, আমরা সকলে মিলে নিয়েছি। তাদের একটা বড় ভূমিকা গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কার এবং রাষ্ট্রের ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে আছে, ফলে তারা তো যুক্ত, তাদের সুবিধা আমাদের কথাবার্তা আদান প্রদানটা অব্যাহত আছে, থাকবে। আমরা আশা করি যে তাদের এই সমস্ত আপত্তির জায়গাগুলো হয়তো আমরা নিষ্পত্তি করে তাদের স্বাক্ষরের জায়গাটা তৈরি করতে পারব। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে কিছু রাজনৈতিক দল জুলাই সনদে সই করলে ঐক্যবদ্ধ হয়ে যায় না, এমনটি বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। তো আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এটা একটা রাজনৈতিক অবস্থান থেকে একটা রাজনৈতিক দল, অবশ্যই তারা বলতে পারে, তারা সেভাবে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ। ফলে এটাকে আমি যে মনে করব যে রাজনৈতিক ঐকমত্যের ক্ষেত্রে তারপরেও বাধা কিংবা তারা একেবারেই নাকচ করে দিচ্ছেন, তা কিন্তু না। এই যে সনদ তৈরি হয়েছে,
এই সম্বন্ধে তাদের একটা বড় ভূমিকা আছে। কোথায় সংশোধন হবে, সংবিধান হবে, বিচার্য কোন পুস্তকে তাদের কি অবস্থান, কোথায় তারা একমাত্র, যেগুলি তারা বলেছেন সুস্পষ্ট। ফলে নাই ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য, সেটা রাজনীতি, এটা রাজনৈতিক ভাবে আমাদের রয়েছে। জাতীয় পার্টিকে কিন্তু আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা হয়নি, তবে এই আলোচনায় ডাকা হয়নি। বাংলাদেশে যে 16 বছরের ফ্যাসিবাদী শাসন, 3টি অপ্রয়োজনীয় নির্বাচন, অপ্রয়োজনীয় অর্থে যেগুলো নির্বাচনী, সেগুলোকে বৈধতা প্রদান করার কাজে জাতীয় পার্টি যে ভূমিকা পালন করেছে, সেটা ফ্যাসিবাদকে প্রলম্বিত করা, তাকে স্থায়ী রূপ দেওয়া এবং এদেশে ভবিষ্যতে গণতান্ত্রিক পথরেখা তৈরির ক্ষেত্রে বড় রকম প্রতিবন্ধকতা তৈরি করা, সে কারণে তাদের। আরেকটি বিষয় ছিল যে এনসিপি ও জামাত জুলাই সনদের আইন ভিত্তি দাবি করছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো সংসদ বা গণভোট ছাড়া এটি কিভাবে সম্ভব, যদি একটু বলতেন। সংসদ এবং গণভোট ছাড়া কিভাবে সম্ভব? তো গণভোটের ব্যাপারে সমাপ্ত হয়েছে, সকলেই বলেছে। এই ব্যাপারে কোনো দল, 30টি দল কোনো দল বলেনি যে আমরা গণভোট চাই। তো গণভোটের ব্যাপারে সুস্পষ্ট ঐক্যমতের কারণে আমরা সরকারকে যে সুপারিশ দেব, সেগুলো গণভোটের কথা তাই নেই, তাহলে গণভোটের মধ্যে দিয়ে যাবে। তবে কি জানেন, এই যে জুলাই সনদের একটা ভিত্তি হচ্ছে আইনি ভিত্তি বলতে, যদি প্রচলিত সাংবিধানিক এবং বিরাজমান আইনের দিক থেকে দেখেন, তাহলে হয়তো আপনার কাছে মনে হবে যে না, এটা কোনো আইনি ভিত্তি নেই। আমি মনে করি একটা বড় নৈতিক ভিত্তি। আইন তো নৈতিকতার ঊর্ধ্বে না, নৈতিক ভিত্তিটুকু, সেটা হচ্ছে গণঅভ্যুত্থান। এবং এই গণঅভ্যুত্থানে আপনি তখন 1400 বেশি মানুষ নিহত হয়েছে, 14,000-এর বেশি মানুষ আহত হয়েছে, তাদের যে রান্দা, রক্তরা, তাদের 16 বছরের নিপীড়ন, খুন, বিচার বহির্ভূতা, তাই যে চুরি, এগুলিকে এক ধরনের তাগিদ তৈরি করে না, একটা ভিত্তি দেয় না এই সন্ধি। শুধু এই সনদ না, আমি যেটা বলেছি সনদ স্বাক্ষর, এটা একটা পদক্ষেপ, একটা জায়গায় বাংলাদেশের রাষ্ট্রে যা তৈরি হয়েছে 1971 সালে। গণভোট করাটা আইনি প্রক্রিয়া। আজকের দিনে গণভোট করার জন্য আইন নেই। যারা মাঝে মাঝে ভুল করে ফেলে, 1991 সালের আইন, 1991 সালে গণভোট আইন সুনির্দিষ্টভাবে কতিপয় বিষয় সংবিধানের, যেগুলো সংসদে ইতিমধ্যে 2/3 বেশি সদস্যদের দ্বারা গৃহীত হয়েছিল, সেগুলোর ব্যাপারে জনগণের মতামত চাওয়া হয়েছে। ফলে 91 সালের গণভোট আইন দিয়ে হবে না, তাহলে একটা আইন তৈরি করতে হবে। আরেকটা কি করতে হবে, যেটা সকলেই স্বীকার করে নিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কি, যেন সে এমন কিছু করতে পারে যে আপাত দৃষ্টিতে বর্তমান সংবিধান যে কথিত বেসিক স্ট্রাকচার, তার সেটাও সে বদলাতে পারে। কারণ কোনো সাধারণ সংসদ সেই ক্ষমতাটা থাকে না। যে ভয়াবহ তান্ত্রতা সেটা 15 সাল সংসদে নির্বাচিত করেছে, সংবিধান পরিবর্তন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে কোনো রেগুলার পার্লামেন্টে থাকে, শুধুমাত্র যার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আছে, গণপরিষদের ছিল বাধ্যতা, আর কারণ নেই। এখনো যদি আমরা ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা না দিয়ে করি, তাহলে কিন্তু আমরা ওই বিপদটায় পড়ব। সে কারণে সকলেই বলেছেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তাহলে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা যে দেয়া হচ্ছে, এটা তো বলতে হবে, তা আইনের মধ্যে দিয়ে বলতে হবে। সে আইনটা আদেশের মধ্যে দিয়ে আসতে হবে, যে আদেশ দিয়ে বলা হবে যে এইভাবে একটা গণভোট, কি বিষয় গণভোট, এবং যে সংসদ তৈরি হবে সেই সংসদের ক্ষমতাটা কি। আমরা কিন্তু যে জাতীয় সংসদ তৈরির কথা আমরা বলছি, এটা 12শ জাতীয় সংসদ নয়, এটা 14শ জাতীয় সংসদ। তার অর্থ হচ্ছে বাই নেচার, প্রকৃতির দিক এই 13শ জাতীয় সংসদ ভিন্ন হবে, হতেই হবে। এটা মানে প্রথম সংসদ না, এটা দ্বিতীয় তৃতীয় কোনোটা না, 13শ সংসদ হবে ভিন্ন সংসদ। এটা বিধান দিয়ে বলে দিতে হবে কিন্তু যে এর এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, এই জন্য এই 30 তদন্তে এক হয়ে যাচ্ছে কনস্টিটিউয়েন্ট। তারা কিভাবে তৈরি হবে, আইনি এইভাবে।
স্যার আমরা আপনার কথা শুনবো, তবে ডিবিসির বিশেষ আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, আবারও আমরা কথা বলবো ডক্টর আলী রিয়াজের সাথে। তবে জনমনে কিছু প্রশ্ন থেকে গেছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে, আবার সুশীল সমাজের যারা প্রতিনিধি ছিলেন তাদের অংশগ্রহণ ছিল, কিন্তু একেবারে আমরা দেখলাম না যে সাধারণ মানুষের যে মতামত সেটা আসলে আমরা এখানে তেমনভাবে দেখিনি। তো আসলে এই বিষয়ে কি বলবেন? এটা যারা বলছেন তাদেরকে একটু প্রশ্ন করুন, আপনার কি মনে হয় যে সংবিধান সম্পর্কে 1 লাখ মানুষের মতামত যথেষ্ট নয়? বাংলাদেশের কোন সংবিধান সংশোধনের সময় 1 লাখ মানুষের একটি মত? দ্বাদশ সংশোধনী পাশ হওয়ার পরে গণভোট হয়েছিল, তখন 1 লাখের বেশি মানুষ কোনো না কোনো রেসপন্ড করেছে। আপনি 1972 সালের সংবিধানে কি গণভোট হয়েছিল? কতজন লোকের মতামত দেওয়া হয়েছিল? গণপরিষদ যেভাবে তৈরি হয়েছিল তার বৈধতা নিয়ে তো প্রশ্ন তোলাই যায়, আমি তুলছি না, তোলা যায়। লিগাল পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আন্ডারে যাদেরকে এই ক্ষমতা আমরা দিই নাই যে তারা সংবিধান তৈরি করলেন, সকলকে দিইনি, এমএনএদের দেওয়া হয়েছিল, এটা এক হতে স্ট্রেট। এখন এই যে বললে যে 6টি সংস্কার কমিশনের ভিত্তিতে তার একটি 46,000 হাউজহোল্ড সার্ভে হচ্ছে, 68,000-এর বেশি মানুষ অনলাইনে তাদের কত হয়? আমি অঙ্কে খুবই কাঁচা, 1 থেকে বেশি। 72-এর সংবিধান সেভাবে প্রণীত হয়নি, পঞ্চদশ সংশোধনী নিয়ে হয়নি, ত্রয়োদশ সংশোধনী নিয়ে হয়নি। তাহলে বলুন এর ফলে জনগণের অংশগ্রহণ এটা একটা, বাকি 6টা তো আমি বলছি, বাকি 10টা কোথায় এখন আমি বলিনি। তাহলে জনগণের অংশগ্রহণ নাই কোথায়? আর এই যে আপনাদের মিডিয়া, আপনাদের কথা সব মিডিয়া সকলে তো মতামত দিচ্ছে, সেগুলো একেবারে তবে নেওয়া হয়নি করার কোনো কারণ। 72-এ যখন সংবিধানের কথা উঠলো তখন আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আসলে প্রধান উপদেষ্টা বলছিলেন যে নতুন বাংলাদেশ, আসলে নতুন বাংলাদেশের যে কথাটি আসছে বারবার কিন্তু আসছে 72-এর সংবিধান আর জাতীয় জুলাই সনদ। তো আসলে কোনটা মাইনাস হচ্ছে আর কোনটা প্লাস হচ্ছে, এটি যদি একটু বুঝিয়ে বলতেন। 72 সালের সংবিধানের কথা যারা বলে তাদের চোখের সামনে 2বার 72-এর সংবিধান কমপ্লিট, সম্পূর্ণভাবে বাংলাদেশের 72-এর সংবিধান পাল্টে দিয়ে নতুন করে লেখা হয়েছে। তাদের চোখের সামনে তারা প্রতিবাদ করেন। 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশের 1972 সালে প্রণীত সংবিধানে যতগুলো বেসিক বিষয় ছিল প্রত্যেকটা আমি তৃতীয়বারের মধ্যে প্রত্যেকটা পরিবর্তিত হয়েছিল। 72-এর সংবিধান তাদের কোথায়? পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান 1/3 অপরিবর্তনীয় করার যে বিধান তৈরি করা হচ্ছে, এইটা কোথায় ছিল বাংলাদেশ? বলুন না। 72-এর সংবিধান বাদ দিয়ে নতুন বাংলাদেশ প্রত্যেকটা একটা জাতির অগ্রসর মানতে আছে, প্রত্যেকটা ধাপ অতিক্রম করে, প্রত্যেকটা জিনিস থেকে আমরা শিখি, ভুল ত্রুটি সেগুলোকে আমরা সংশোধন করি, সংযোজন করি, বিয়োজন করি, পরিবর্তন করি, পরিমার্জন করি। একটা সংবিধান তো ঐশী বাণী নয়, একটি সংবিধান তো ঈশ্বর প্রদত্ত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, তাহলে এটা পরিবর্তন করা যাবে না। স্যার আরেকটি বিষয় ছিল যে জুলাই সনদে যেসব নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলোর আসলে ভবিষ্যৎ কি? নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যেটা বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে গণভোটের প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা অন্তর্ভুক্ত করা হয়। যদি এটা এইভাবে অন্তর্ভুক্ত হয় যে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও যদি গৃহীত হয় তাহলে চূড়ান্তভাবে এটি গৃহীত হয়েছে, অথবা আরেকটা হতে পারে ডিসেন্টগুলো পরে বিবেচনা করা হবে, দলগুলোর আপত্তি থাকবে, অ্যাকসেপ্টেন্স হলেও থাকবে, সেটা আরেকটু আলোচনা করা যাবে। এই অর্থে যে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে খানিকটা তার থাকবে বা তার ব্যবস্থা। ঐক্যমত্য কমিশনে সবার সঙ্গে আলোচনা করেছে, অনেক জায়গায় আবার একমত হওয়া হয়েছে, আবার অনেকগুলোতে হয় নাই। তো আপনি আসলে কি মনে করছেন যে কতটা ঐক্যমত্য কমিশন কতটা সফল এই বিষয়টিতে? সাফল্যের মাপকাঠিটা কি? অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে ঐক্যমত্য কমিশনে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ সেটা কি?
সেটা হচ্ছে প্রায় দীর্ঘ, আমি যদি প্রথম প্রাথমিকভাবে সংস্কার কমিশনের রিপোর্ট দেখি, 1 বছর ধরে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ায় অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা বলেছে। এটা কি সাফল্য? অবশ্যই সাফল্য, অবশ্যই সাফল্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা দিক নির্দেশনা পাওয়া উচিত। দ্বিতীয় সাফল্যটা কি? দ্বিতীয় সাফল্য হচ্ছে যে এই যে বিষয়, সংবিধানের বিষয়, জনপ্রশাসন বিষয়, এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে ঐকমত্য তৈরি হয়েছে, যেগুলো আমাদের সংস্কার করতে হবে। এটা কি সাফল্য? অবশ্যই এটা একটা সাফল্য। তৃতীয় সাফল্যটা কি? তৃতীয় সাফল্যটা হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল মিলে অঙ্গীকার করছে যে ভবিষ্যতে এগুলো তারা বাস্তবায়ন, তারা স্বাক্ষর দিচ্ছেন। কিন্তু স্বাক্ষরের চেয়ে বড় কথা হচ্ছে সকলের উপস্থিতি। সকলের কি উপস্থিতি? এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, আলোচনা করছেন। এটা কি সাফল্য? অবশ্যই এটা সাফল্য। তাহলে আমি যদি বলি যে সাফল্য হচ্ছে আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে দেখলাম যে রাজনৈতিক দল পুরো সকলে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় সনদ প্রদান করেছে। এটাই কি যথেষ্ট নয় সাফল্যের জন্য? আমরা কি সব অর্জন করেছি? আমরা সব অর্জন করা সম্ভব। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ক্রমিক পর্যায়ে ক্রমিক কাজ। রাষ্ট্র গঠন প্রক্রিয়া একদিনের নয়, এটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার অংশ। আমরা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তার বিভিন্ন রকম এক্সপ্রেশন তো বৈধভাবে আছে, একত্রে একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে এখন। এইটাকে ধরে আমরা অবশ্যই এটাই শেষ কথা নয়, এটা শুরুর অর্থে আকাঙ্ক্ষাগুলিকে একটা জায়গা করতে, সব আকাঙ্ক্ষা শুনে কিছু আকাঙ্ক্ষা এটা আসলে বাস্তবায়ন, আরো আকাঙ্ক্ষা তৈরি হবে। গতকাল যে আকাঙ্ক্ষা ছিল, 24-এ যে আকাঙ্ক্ষা ছিল, 28-এ যে আকাঙ্ক্ষা থাকবে, আমি নিশ্চয়তা দিতে পারবো। একটা ডিভার্স ভাইব্রেন্ট কমিউনিটিতে আকাঙ্ক্ষা বদলাবে, প্রত্যাশা রাষ্ট্রের কাছে বদলাবে। তাহলে রাষ্ট্র এইভাবে আমরা একটু পরিবর্তন করে দেবো। তো সেই অর্থে সুসংখ্যক জায়গাটি তৈরি, আমরা ওই পথে অগ্রসর হচ্ছি। ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। আমার কাছে মনে হয় এত বড় সাফল্যতা আমরা অর্জন করিনি, এইভাবে এই প্রক্রিয়া তো করিনি। তারা আসেন, আমরা সেটাকে সকলে বলি উদযাপন করি। উদযাপন করার শেষে আমি শেষ কথা বলি, আর আমি মনে করি এই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। কারণ কি জানেন? কারণ হচ্ছে 53 বছর, তারও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র চেয়েছে, কিছুটার ভিতরে যে পিছিয়ে পড়েছে। 16 বছর ধরে মানুষ লড়াই করেছে, গুম হয়েছে, সে একটা রাষ্ট্র চেয়েছে যে তার কাছে জবাব দিয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে জুলাইতে, তারা একটা রাষ্ট্র চেয়েছে যেখানে তার অধিকার স্বীকৃতি। তাদের যে রক্ত, সেই রক্তে প্রত্যেকটা বিন দিয়ে গেছে, এই সনদ তৈরি হয়েছে। এটা সত্যি পূর্ণাঙ্গ হবে তা মনে হয়, কিন্তু এইভাবেই বিবেচনা করি যে প্রতি এটা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি। যারা প্রাণ দিলেন, যারা আহত হলেন, যারা লড়াই করলেন 16 বছর ধরে, তাদের যে অবদান তার স্বীকৃতি। আর এই হচ্ছে এখন এর মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব বাড়ল, বাস্তবায়িত করে। যারা একটা রাষ্ট্র ভাই, যে রাষ্ট্রের প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি। আর সেদিন সেখানে সেই দায়িত্বটি পালন করি। স্যার, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি, আর সুপারিশ করা হচ্ছে কি কি থাকছে সুপারিশে? গণভোটের বিষয়ে কি সুপারিশ হচ্ছে, আর কবে হচ্ছে গণভোট? এই বিষয়টি যদি একটু আমাদেরকে বলতেন। গণভোটের ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ আছে, অতএব আমরা যে সুপারিশ করব সেই সুপারিশে অবশ্যই গণভোটের থাকবে।
গণভোট কবে হবে সেটার বিষয়ে আমাদের সুপারিশ থাকবে, তবে প্রাথমিকভাবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গণভোট করা কতগুলি লজিস্টিক্যাল বিষয় আছে। 42,000 সেন্টার কখন তৈরি করা যাবে, কত দ্রুত ব্যালট তৈরি করা যাবে, কত দ্রুত নিশ্চিত করা যাবে ভোটারদের যে তালিকা আসে, তো এইগুলো আসলে একেবারেই লজিস্টিক্যাল ক্ষেত্রে। এই ব্যাপারে সংবিধান সংস্কার কমিশন বা জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি আমরা বলতে পারি, কারণ আমাদের তথ্যই প্রধান। তো তাহলে এটা সম্ভবত সরকারকে আমাদের ঐক্য নিশ্চিত করা উচিত। কবে নাগাদ আমরা দিতে পারবো, আমরা দ্রুততম দিতে চাই। কি থাকছে সেটা গণভোটের কথা থাকবে, এটা আমরা নিশ্চিত করবো। আমাদের সুপারিশে গণভোটের কথা থাকবে। এটা কি খুব শীঘ্রই স্যার? সেটা সরকার, আমি আবার সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমরা বলে দিতে পারি না যে আপনি 18ই নভেম্বর, 26শে ডিসেম্বর, 12ই ফেব্রুয়ারি। এটা কারণ হচ্ছে যে আমাদের জন্য সমস্যাটা হচ্ছে এই যে আমরা তো এইটার দায়িত্ব পালন করবো না, ইলেকশন কমিশন করবে, সরকারকেই বিবেচনা করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল ডিবিসি নিউজের আজকের বিশেষ আয়োজন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।